নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম রাজহংসী। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প রাজহংসী। কি একটা দরকারি কাজে যাচ্ছিলাম আগরতলায়। প্লেন 2 ঘন্টা লেট। অত্যন্ত বিরক্তিকর সেই 2 ঘন্টা দমদম বিমানবন্দরে অপেক্ষা করে কাটল। কলকাতা থেকে ট্যাক্সিতে আসবার পথে বেলেঘাটায় দারুণ ট্রাফিক জ্যাম ছিল। তখন ভেবেছিলাম প্লেন বুঝি আমাকে বাদ দিয়েই উড়ে চলে যাবে। দারুণ উৎকণ্ঠা নিয়ে পৌঁছবার পর এই অকারণ অপেক্ষা। আকাশে মেঘ জমেছে। এই মেঘ কতখানি জমান আর এর মধ্যে ঝড় বৃষ্টির আশু সম্ভাবনা আছে কিনা আমি জানি না। যদি প্লেন আজ না যায়, আসাম ত্রিপুরা ফ্লাইট প্রায় ক্যান্সেলড হয়। আগরতলা বিমানবন্দরে আমার জন্য লোকজন অপেক্ষা করে থাকবে। দারুণ অস্বস্তি হচ্ছে। একটা চেনা শুনো লোকও চোখে পড়ছে না। তাহলে অন্তত কথা বলে সময় কাটানো যেত। এয়ার হোস্টেস আর বিমান কর্মীরা ঘোরাঘুরি করছে ব্যস্তভাবে। ওদের সবসময় ব্যস্ত মনে হয়। ওদের দেখলে অন্য যাত্রীদের চোখ উৎসুক হবে, হয়তো কোনো খবর শোনা যাবে, কিন্তু কেউ কিছুই বলছে না। আমি একটা বই খুলে বসেছিলাম, কিন্তু মন বসছে না কিছুতেই। তারপর এক সময় আমাদের বিমানের নাম ঘোষণা হলো। গনগনে রোদের মধ্যে অনেকখানি সিমেন্টের মাঠ পার হয়ে সিঁড়ির কাছে এসে লাইন দিলাম। আমার এক হাতে একখানা মোটা বই, অন্য হাতে একটা ব্যাগ। অন্যমনস্কভাবে সিঁড়ি দিয়ে উঠছিলাম। সিঁড়ির একেবারে উপরে একজন এয়ার হোস্টেস দাঁড়িয়ে থাকে, যার কাজ মিষ্টি হেসে প্রত্যেক যাত্রীকে নমস্কার করা। প্রত্যেক দিন প্রতিটি প্লেন ছাড়বার সময় এই কাজটা করতে হয় বলে তাদের হাসিটা নিতান্তই যান্ত্রিক। একটুখানি হেসেই আমার গম্ভীর হয়ে যায়। সাধারণত সুশ্রী মেয়েদেরই এয়ার হোস্টেস করা হয়। তারাও আবার বেশি সাজগোজ করে খানিকটা কৃত্রিম সুন্দরী হয়ে থাকে। ওদের সবাইকে প্রায় একই ধরনের দেখায় বলে আমি 2-1 পলকের বেশি দেখি না। সিঁড়ির উপরে যে মেয়েটি দাঁড়িয়েছিল, সে আমাকে নমস্কার বলতেই আমি মাথা ঝুঁকিয়ে নমস্কার বলে ভিতরে ঢুকতে যাচ্ছিলাম। এই সময় আবার যেন শুনলাম সে বলছে, নমস্কার নমস্কার সুনীলদা। ভুল শুনলাম। ফিরে তাকালাম আবার। মেয়েটি হাসছে। এয়ার হোস্টেসের যান্ত্রিক হাসি নয়, একটি যুবতী মেয়ের চেনা হাসি। আমি বললাম, খুকু। ততক্ষণে পেছনে লোক এসে গেছে। প্লেনের সিঁড়িতে দাঁড়িয়ে একটার বেশি 2টি কথা বলার রেওয়াজ নেই। বিস্মিত দৃষ্টি নিয়ে আমাকে ভেতরে চলে যেতেই হলো। নিজের জায়গাটা খুঁজে পেতে বেশি দেরি হলো না। যাক, জানলার ধারেই জায়গা পাওয়া গেছে। ব্যাগটা উপরের তাকে তুলে দিয়ে আরাম করে বসলাম। সিট বেল্টটা বেঁধে নিতে হলো। এখানে সিগারেট ধরাবার নিয়ম নেই। আমার বুকের মধ্যে একটা চাপা উত্তেজনা। সত্যি কি খুকুকে দেখেছি? ভুল করিনি তো? কিন্তু ঠিক সেই রকমই তো সরলতা আর দুষ্টুমি মেশানো হাসি। আমার পাশের সিটে এসে বসলো একজন বিশাল চেহারার অবাঙালি ভদ্রলোক। কোনো ভারী জিনিসের ব্যবসায়ী মনে হয়। আজ প্লেনটাতে যাত্রী বেশি নেই, কয়েকটা সিট পুরো খালি পড়ে আছে। দরজা বন্ধ হয়ে গেছে। প্লেনটা দৌড় দেবার আগে দম নিচ্ছে।
দু একজন এয়ার হোস্টেস ঘোরাঘুরি করছে। আমি চোখ দিয়ে ওদের একজনকে অনুসরণ করতে লাগলাম। না, মেয়েটি যে খুকুই তাতে কোনো সন্দেহ নেই। আমার কোনো চেনা মেয়ের পক্ষে এয়ার হোস্টেস হওয়া অসম্ভব কিছু নয়। বস্তুত আমি আরো দুজন এয়ার হোস্টেসকে চিনি, কিন্তু খুকুকেই যে এখানে এই অবস্থায় দেখব তা যেন কিছুতেই বিশ্বাস করা যায় না। ব্যাপারটা যেন অতি নাটকীয়, বড় বেশি গল্পের মতন, ঠিক বিশ্বাস করা যায় না। এখন বুঝতে পারলাম, লাউঞ্জে অপেক্ষা করবার সময় আমি খুকুকে দু একবার ঘোরাঘুরি করতে দেখেছি। তখন কিন্তু কিছুই মনে হয়নি। এয়ার হোস্টেসদের সাজগোজ আর চাকচিক্যই বেশি চোখে পড়ে। তখন যদি চিনতে পারতাম তাহলে কুকুর সঙ্গে কিছুক্ষণ গল্প করতে পারতাম। মুখের মধ্যে দারুণ কৌতূহল ছটফট করছে, যেন একটা রোমাঞ্চকর কাহিনী অর্ধেকটা পড়বার পর বইখানা হারিয়ে গিয়েছিল, আজ আবার সেটা ফিরে এসেছে হাতে। কিন্তু খুকু কি আমার সঙ্গে কথা বলবার সময় পাবে? বিমানের মধ্যে কি কোনো যাত্রীর সঙ্গে ওদের গল্প করবার নিয়ম আছে? প্লেনটা আকাশে উঠতেই আমি বাইরের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ যে বাড়ি ঘর মানুষজন একটু একটু করে ছোট হয়ে আসে, এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে। এই জন্যই জানলার পাশে জায়গা না পেলে রাগ হয়। সিট বেল্ট খোলার অনুমতি পেয়ে সিগারেট ধরালাম। খুকু আরো দু একবার চলে গেল আমার কাছ দিয়ে, আমার দিকে আর তাকাচ্ছেই না। এখন কাজের সময়, এখন তো ওদের গল্প করবার কথা নয়। এয়ার হোস্টেস দুজনই লজেন্সের ট্রে বিলি করছে। আশ্চর্যের ব্যাপার, ফুকু কিন্তু আমাকে দিতে এলো না, এলো অন্য মেয়েটি। ফুকু কি এখন ইচ্ছে করে আমাকে এড়িয়ে যাচ্ছে? তাহলে হঠাৎ আমার নাম ধরে ডাকলো কেন? ও যদি আমার নাম না বলতো তাহলে হয়তো আমি ওকে চিনতামই না। বড় জোর আমি মনে করতাম ফুকুর সঙ্গে মেয়েটির চেহারার মিল আছে। এবার ওরা চা কফি দিচ্ছে। খুকু জানে আমি চা খেতে কত ভালোবাসি। ছাত্র বয়সে সারা দিনে অন্তত 10-12 কাপ চা খেতাম। এখনো সে নেশা যায়নি। ফুকুর কি মনে আছে সে কথা? অনেক সময় খুকুই আমার জন্য চা বানিয়ে আনতো 3 তলা থেকে। আমাদের ফ্ল্যাট বাড়ির যে কোনো ফ্ল্যাটে চা হলেই সে জানে আমার জন্য 1 কাপ চায়ের জল বেশি নেওয়া দরকার। একদিন দুপুর 2টোর সময় 1 কাপ চা এনে খুকু বলেছিল, ভাগ্যিস 1 তলার ফ্ল্যাটে গেস্ট এসেছে, তাই তো তুমি এখন চা পেলে সুনীলদা। খুকুর কি মনে আছে? এবারেও অন্য মেয়েটি আমাকে জিজ্ঞেস করতে এলো আমি চা খাবো না কফি খাবো। আমার পাশের লোকটি চা চাইলেন বলেই আমি ইচ্ছে করেই বললাম কফি। পাশের লোকটি চা পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে। আমার কফি আর আসেই না। আমার আসনটা প্লেনের প্রায় লেজের দিকে, সেই জন্যই বোধহয় আসতে দেরি হচ্ছে। পাশের লোকটি এবারে উঠে গেলেন, বোধহয় বাথরুমে। একটু বাদে পেছন দিকে ঘাড় ফিরিয়ে দেখি সেই লোকটির সঙ্গে খুকু কথা বলছে। ফুকু কি এই লোকটিকেও চেনে নাকি? কি ব্যাপারে বাবা! আমি আবার জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম। এখন আর কিছুই দেখা যায় না, শুধু মেঘের খেলা। মেঘ বললেও ঠিক চেনা যায় না, মনে হয় যেন একটা সাদা বরফের দেশ, তার উপর এসে পড়েছে সেই সূর্যের আলো। হঠাৎ চমকে উঠলাম, কে যেন বলল, এই নিন আপনার কফি নিন। আমি দেখলাম 2টো কাগজের গিলাসে কফি নিয়ে খুকু দাঁড়িয়ে আছে। কফির গন্ধের চেয়েও বেশি পাচ্ছি তার গায়ের মিষ্টি সেন্টের গন্ধ। মুচকি হেসে খুকু জিজ্ঞেস করলো, আপনি বুঝি আজকাল কফি খেতে ভালোবাসেন বেশি সুনীলদা? চায়ের নেশা চলে গেছে? তাহলে মনে আছে কুকুর? একটু আনন্দই হলো। খুবই সামান্য ব্যাপার, তবু কেউ আমার পুরনো দিনের কথা মনে রেখেছে, এটা জানলেই এরকম আনন্দ হয়। কারণ আমি তো কারোরই পুরনো দিনের কথা ভুলি না। আমার দুঃখই এই, আমি কিছুই ভুলি না। এমন অনেক কিছুই থাকে যা ভুলে যাওয়াই ভালো।
কুকুর পুরোনো দিনের কথা যদি ভুলতে পারতাম, তাহলে ওর সঙ্গে কথা বলা অনেক সহজ হতো। আমার হাতে একটি গিলাস দিয়ে কুকু বলল, সুনীলদা, আপনার পাশে বসবো? উত্তরের অপেক্ষা না করে সে বসে পড়ল দেহপাত করে। আমি জিজ্ঞেস করলাম, এখানে যে ভদ্রলোক ছিলেন? দুষ্টু হেসে কুকু উত্তর দিল, তাকে আর একটা জায়গায় বসিয়ে দিয়েছি, জানলার ধারে। আমি কফিতে চুমুক দিলাম। পরের কয়েক মুহূর্ত কোনো কথা খুঁজে পেলাম না। কুকু জিজ্ঞেস করল, আপনি আমাকে দেখে একটু অবাক হয়ে যাননি সুনীলদা? একটু নয়, খুব। আগরতলা যাচ্ছেন কেন? একটা কাজে। কদিন থাকবেন? 4-5 দিন। আমিও থাকবো 1 সপ্তাহ। তোমাদের তো পরের ফ্লাইটে ফিরে আসতে হয় না? আমি ছুটি নিয়েছি। খুকু, তুমি কতদিন এই চাকরিতে ঢুকেছ? খুকু ঠোঁটে আঙুল দিয়ে বলল, চুপ, আমাকে খুকু খুকু বলবেন না, আমার নাম বাসবী চৌধুরী। এরকম সিনেমা অ্যাক্ট্রেসের মতন নাম তোমার আবার কবে থেকে হলো? সত্যি আমার ভালো নাম বাসবী। অনেকে অবশ্য আমাকে জয়শ্রী বলেও ডাকতো। আমি ছোট্ট একটা দীর্ঘশ্বাস লুকোলাম। ওর জয়শ্রী নামটা আমি আগেও শুনেছি। অবনীয়, ওকে ডাকতো ওই নামেই। আমরা অবশ্য কুকুই বলতাম। যখন ওকে প্রথম দেখি তখন ও ফ্রক পরতো, ক্লাস 9-এর ছাত্রী, থাকতো আমাদের এই পাড়ায়। বয়সের তুলনায় চেহারাটা ছিল বেশ বড়। তখন থেকে পাড়ার ছেলেদের নজরে পড়ে গেছে। অত্যন্ত একটা টাইট ফ্রক, কাঁধের কাছটা ছেঁড়া। সেই ছেঁড়া জায়গাটা ডান হাতে চেপে ধরে খুকু আমাদের বাড়ির সামনের মাঠটা দিয়ে দৌড়ে দৌড়ে আসছে। এই দৃশ্যটাই আমার চোখে ভাসে। খুকুরা থাকতো অন্য বাড়িতে। ওদের অবস্থা বিশেষ ভালো ছিল না। আমাদের বিশাল ফ্ল্যাট বাড়িতে অনেক লোকজন ছিল। এরই একটা ফ্ল্যাটে এক সময় খুকুর এক দূর সম্পর্কের কাকা থাকতেন। সেই সূত্রেই খুকু আসতো। তারপর খুকুর কাকারা উঠে চলে গেলেন, কিন্তু ততদিনে প্রতিটি ফ্ল্যাটের লোকজনের সঙ্গে কুকুর চেনা হয়ে গেছে এবং সকলের সঙ্গে সে দাদা কাকা মাসি পিসি সম্পর্ক পাতিয়ে ফেলেছে। সব ঘরের দরজাই তার জন্য অবারিত। পাশ ফিরে খুকুর দিকে ভালো করে তাকালাম। সেই খুকু এখন বাসবী চৌধুরী। ফিটফাট সেজে গুজে আছে, ঝরঝর করে ইংরেজিতে কথা বলতে পারে। মাত্র 6-7 বছরের ব্যবধান। এরই মধ্যে কত রকম কাণ্ড ঘটে গেছে এই মেয়েটিকে নিয়ে। খুকু বলল, 1 বছর 2 মাস হলো এই চাকরিতে ঢুকেছি সুনীলদা, এবার ছেড়ে দেবো বোধ হয়। উমা, সে কি, কেন? আর ভাল লাগছে না, এর মধ্যেই একঘেয়ে হয়ে গেছে। তারপর কি করবে? কি জানি বলে খুকু আবার সরলভাবে হাসল। এটাই খুকুর খাঁটি স্বভাব। পরের দিন ও যে কি করবে তাও নিজেই জানে না। খুকু ছিল যাকে বলে পাড়া বেড়ানি মেয়ে। সবসময় এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াতো। আমাদের বাড়ির কেউ খুকুকে বিশেষ পছন্দ করতো না। খুকু কখনো আমার ঘরে ঢুকে আমার সঙ্গে গল্প করতে বসলো, গুরুজনরা ওকে ডেকে সরিয়ে নিতেন। খুকু অনেক সময় দুমদাম কথা বলে অপ্রস্তুত অবস্থায় ফেলে দিত অনেককে। আমাদের রান্নাঘরে দেশলাই ফুরিয়ে গেছে, উনুন ধরানো যাচ্ছে না। খুকু অমনি ফস করে বলে ফেলতো, মাসিমা, সুনীলদার কাছেই তো দেশলাই আছে। তখন আমি লুকিয়ে চুরিয়ে সিগারেট খাই, বাড়ির লোক কেউ জানে না। সেই সময় পকেটে দেশলাই থাকবার কথা কেউ বলে দেয়? আমি খুকুকে পরে এজন্য বকুনি দিতে যেতেই ও বলেছিল, বা মাসিমা তো অনেক আগেই একদিন দেখে ফেলেছেন যে আপনি সিগারেট খান, তাহলে আর দোষ কি? পাড়ার মধ্যে কার সঙ্গে কার ভাব, কার সঙ্গে ঝগড়া, কি কার সঙ্গে গোপনে সিনেমায় যায়, এসবও খুকু জানতো। তাই সবাই ভয়ে ভয়ে থাকতো খুকু কার সামনে কখন কি বলে দেয়। খুকু কিন্তু কোনো খারাপ উদ্দেশ্যে কারোর গোপন কথা কখনো ফাঁস করে দেয়নি। অন্যদের তুলনায় ওর সরলতা ছিল খুব বেশি। ভালো মন্দের ব্যবধানটাও ঠিক বুঝতো না।
গুরুজনেরা যারা একসময় খুকুকে ভালোবাসতেন, বড় হয়ে ওঠার পর তাঁরাও খুকুকে অপছন্দ করতে শুরু করলেন। ফুকুর উদ্ধত স্বাস্থ্য, সেটা ওর দোষ। তাছাড়া ও পাড়ার বখাটে ছেলেদের সঙ্গে আড্ডা মারতে শুরু করেছে। তাছাড়া ও নাকি চোর, প্রায় একখানা দুখানা বই না বলে নিয়ে চলে যায়। যদিও আমার দু একখানা বই কখনো কখনো অদৃশ্য হয়ে গেলেও আমি ওকে কখনো সন্দেহ করিনি। কুকুর স্বভাবটা ছটফটে হলেও বুদ্ধিটা খুব তীক্ষ্ণ ছিল। স্কুলে পড়াশোনায় খুব ভালো ছিল। ওদের পরিবারটা সম্মানিত হলেও হঠাৎ ভাঙন ধরেছিল। ওর বাবা মারা যান সামান্য এক অসুখে। এক দাদা আমেরিকায়, বাড়ির সঙ্গে বিশেষ সম্পর্ক রাখে না। দিদি চাকরি করে আর খুব প্রেম করছে একজনের সঙ্গে, শিগগিরই বিয়ে হবে। একটি ছোট ভাই, অনেকটা জড়ো ধরনের। ক্লাস 10-এ উঠে ফুকুও রীতিমতন প্রেম করে বেড়াতে লাগলো। তার নিন্দে কান পাতা যায় না। অথচ মাঝে মধ্যে যখন আমাদের বাড়িতে আসে তখনও সেই রকম সরল মুখ, বই পড়ায় দারুণ আগ্রহ। কথা বলতে ভালো লাগে মেয়েটির সঙ্গে। অন্যরা যাকে প্রেম কিংবা অসভ্যতা ভাবে, সেটা খুকুর ক্ষেত্রে ছিল সহজ মেলামেশা। গলির মোড়ে মোড়ে সদ্য চুবারা আড্ডা মারে। মেয়েরা যখন সেখান দিয়ে যায় মুখ নিচু করে থাকে, কারোর সঙ্গে একটিও কথা বলে না, যেন কোনো ক্রমে সেই জায়গাটা পার হয়ে যেতে পারলেই হলো। রাস্তায় দাঁড়িয়ে ছেলেদের সঙ্গে মেয়েদের কথা বলবার নিয়ম নেই। একমাত্র কুকুই সেখানে দাঁড়িয়ে পড়তো, ছেলেদের নাম ধরে ডেকে কথা বলতো। অনেক ছেলেই তার বাল্যকালের খেলার সাথে, তার সাথে বড় হয়ে উঠবার সঙ্গে সঙ্গে কুকু তাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়নি। তাদের সঙ্গেও সে রাস্তায় দাঁড়িয়ে গল্প করেছে, ক্লাব ঘরে গিয়ে ক্যারাম খেলেছে, কি জানি সিনেমাতেও গেছে কিনা ওদের সঙ্গে। মেয়ে হয়েও সে ছেলেদের সঙ্গে সমানভাবে মিশতে চেয়েছিল। গুরুজনদের চোখে সেটাই অন্যায়। আমাদের বাড়িতে ছাদের একখানা ঘর নিয়ে থাকতো দুই ভাই, অবনী আর সুবীর। মফস্বলের গরিব ঘরের ছেলে, কলকাতায় থেকে পড়াশুনো করছে। খুব কষ্ট করেই থাকতো ওরা। দুটি ছেলেই চমৎকার, খানিকটা আশীর্বাদী ধরনের। অবনী সদ্য বিএসসি পরীক্ষা দিয়েছে, তখনও রেজাল্ট বেরোয়নি। এরই মধ্যে নিজে কি একটা ছোটখাটো ব্যবসা শুরু করেছে। ছোট ভাই সুবীর তখনও কলেজে পড়ছে। ওরা দু ভাই নিজেরাই রান্না করে খায়। ফুকু কখনো কখনো ওদের ঘরেও যেত গল্প করতে, ওদের চা বানিয়ে দিত কিংবা রান্নায় সাহায্য করত। শুধু ব্যাচিলরের ঘরে কোনো মেয়ের যাওয়া আসায় পাড়ার লোকেদের আরো চোখ টাটায়। সুনীতি রক্ষার নামে আসলে কিন্তু সেটা হিংসে। একদিন শুনলাম পাড়ার কয়েকটা ছেলের সঙ্গে অবনী খুব ঝগড়া করেছে। অবনী ঠান্ডা স্বভাবের ছেলে, পাড়ার মাস্তানদের ঘাঁটাঘাঁটি করা তাকে মানায় না। কিন্তু ব্যাপারটায় নাকি খুকু জড়িত। দেশের অবস্থা সেই সময় বদলে গিয়েছিল অনেকটা। আগে যাদের বলা হতো পাড়ার ছেলে, তাদেরই নাম হলো পাড়ার মাস্তান। তারা কেউ হাতে লোহার বালা পরে, কেউ দাড়ি রাখে, গলার আওয়াজও হঠাৎ কর্কশ হয়ে গেছে, কিংবা ইচ্ছে করে কর্কশভাবে কথা বলে। তাদের রীতিমতন সমীহ করে চলতে হয়। তারা কাউকে অপমান করছে দেখলেও প্রতিবাদ করা যায় না। ভদ্রলোকেরা সবাই তখন এই নীতি নিয়েছে যে মাস্তানদের ঘাঁটাতে নেই। খুকু কিন্তু তখনও মেলামেশা ছাড়েনি ওদের সঙ্গে, সেই রকমই হেসে হেসে গল্প করে। আবার কখনো ওদের ধমকাতেও দেখেছি। মাস্তানদের সঙ্গে কুকুর এই ভাব রাখাটা অবনী সহ্য করতে পারেনি। কুকুর বাড়িতে কোনো শক্ত অভিভাবক নেই, তার মা নিরীহ মানুষ, সেখানে অবনী হয়ে উঠল অভিভাবকের মতন। মাস্তানরা এই নিয়ে আওয়াজ দেওয়া শুরু করলো অবনীকে। তার কয়েকদিন বাদেই শুনলাম অবনী আর সুবীর ফুকুদের বাড়িতে খাবার ব্যবস্থা করেছে, বদলে টাকা দেয়। এর ফলে ওদের আর হাত পুড়িয়ে রান্না করে খেতে হবে না, ফুকুদেরও খানিকটা সাহায্য হবে। সেই সঙ্গে অবনী খুকুকে পড়াতেও শুরু করেছে। সামনে স্কুল ফাইনাল, সে যাতে ভালো রেজাল্ট করতে পারে। কফি খাওয়া শেষ হয়ে গিয়েছিল। কুকু আমার হাত থেকে গ্লাসটা নিয়ে উঠে দাঁড়ালো, তারপর বলল,
আগরতলায় আপনি কোথায় থাকবেন সুনীলা? সার্কিট হাউসে। আচ্ছা, আমি দেখা করব আপনার সঙ্গে। বেশ, নিশ্চয়ই এসো। আপনি আমাকে দেখে রাগ করেননি তো? খুকু হাসতে হাসতে জিজ্ঞেস করলো এই কথাটা। আমিও হাসি মুখে বললাম, না না। আচ্ছা, আমি এখন যাচ্ছি, যদি পারি তো আবার আসবো। খুকুর চলে যাওয়ার দিকে আমি তাকিয়ে রইলাম। কেন বললাম না, ওর উপরে দারুণ রাগ করাই তো উচিত। খুব মনে পড়ছে অবনী আর সুবীরের কথা। একটা সামান্য মেয়ের জন্য ওদের জীবনটা ছন্নছাড়া হয়ে গেল, অথচ কুকুর মুখে সামান্য গ্লানিরও চিহ্ন নেই। অবনী দারুণ যত্ন করে পড়াচ্ছিল কুকুকে, তার মনোভাবটা আমি বুঝতে পেরেছিলাম। পাড়ার বখাটে ছেলেদের সঙ্গে মিশে কুকু যাতে উচ্ছন্নে না যায় সেদিকে তার সজাগ দৃষ্টি ছিল। কুকুকে সে লেখাপড়া শিখিয়ে তৈরি করে নিয়েছিল, তারপর সময় মতন বিয়ের প্রস্তাব করবে। এদিকে সুবীর ছিল খুবই লাজুক, তার মনের কথা কেউ জানতে পারেনি। খুকু আমার কাছেও আসতো গল্পের বই নিতে, যতক্ষণ থাকতো গল গল করে অনেক কথা বলে যেত। তখন তার বেশিরভাগ গল্পই অবনী আর সুবীর সম্পর্কে। দুজনকে নিয়ে সে মজা করতো সব সময়। ওদের চায়ে নুন মিশিয়ে দিত, সুবীরের অঙ্কের খাতার মলাট বদলে জব্দ করেছিল। এইসব বলতে বলতে খুকু ঝরঝর করে হাসত। শুধু সেই নির্মল হাসিটুকুর জন্যই ওর উপরে রাগ করা যেত না। পরীক্ষার মাত্র 1 মাস আগে খুকু সেই সাংঘাতিক কাণ্ডটা করে বসল। এখনো সেই ঘটনাটা অবিশ্বাস্য মনে হয়। তার মাত্র কয়েকদিন আগে আমাদের পাড়ার বিমানদার বিয়ে হয়েছে, খুব ধুমধাম করে। বিমানদার স্ত্রী আরতি দেখতেও যেমন সুন্দরী, স্বভাবটাও সেই রকম নম্র। বিয়ে উপলক্ষে ফুপু কয়েকদিন সারাক্ষণই প্রায় রয়ে গেল বিমানদার বাড়িতে। সব রকম কাজে সাহায্য করতেও সে ওস্তাদ। আরতি বৌদির সঙ্গে তার খুব ভাব হয়ে গেল। বিমানদার আর কোনো ভাই বোন ছিল না, ফুকুই যেন হয়ে গেল আরতি বৌদির ননদ। বিমানদার অফিস যাওয়ার পর নতুন বউ বাড়িতে একা থাকে, তাই ফুকুই হয়ে গেল তার প্রত্যেক দিনের সঙ্গী। সকালবেলা অবনীর কাছে পড়াশুনো সেরে ফুকু চলে আসতো আরতি বৌদির কাছে। আরতি বৌদি প্রায়ই তাকে খাওয়ান, এমনকি আরতি বৌদি তার বাড়িতেও ফুকুকে নিয়ে গিয়েছিলেন সঙ্গে করে। উনি ওকে খুবই ভালোবেসে ফেলেছিলেন। একদিন দুপুরবেলা আরতি বৌদি শখ করে ফুকুকে তার একটা নতুন বেনারসি শাড়ি পরিয়ে দিয়েছিলেন। তারপর বললেন, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে ভাই, দাঁড়াও দাঁড়াও, একটু স্নোয়ার পাউডার মাখিয়ে দিই। সেজে গুজে ফুটফুটে হয়ে উঠল খুকু। আরতি বৌদির তাতেও তৃপ্তি হলো না, নিজের গয়নাগুলো সব পরিয়ে দিলেন কুকুকে। তারপর তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে বললেন, দেখো, দেখাচ্ছে ঠিক রাজকন্যার মতো। ইস, তোমার দাদা বাড়িতে থাকলে এই সময় তোমার যদি একটা ছবি তুলে রাখা যেত। আয়নার সামনে খুকু অনেকক্ষণ নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। এত ভালো শাড়ি তো বেচারি কখনো পায়নি, এরকম গয়নাও পরেনি। ওর চেহারাটা সুন্দর, ফুটফুটে মুখ, সাজগোজ করলে তোকে ভালো লাগবেই। খুকু বলল, বৌদি, আমার মাকে একটু দেখিয়ে আসবো। আরতি বৌদি তৎক্ষণাৎ রাজি হয়ে বললেন, যাও না, দেখিয়ে এসো না। এক পাড়ার মধ্যেই বাড়ি, দুপুরবেলা ভয়ের কোনো কারণও নেই। খুকু ছুটে বেরিয়ে গেল, কিন্তু সেই যে গেল আর ফিরল না। আরতি বৌদি বিকেলবেলা পর্যন্ত অপেক্ষা করলেন, কারুকে কিছু বললেন না। তারপর বিমানদা বাড়ি ফিরলে শুধু বললেন খুকুদের বাড়িতে একবার খোঁজ নিতে। খুকুর মা আকাশ থেকে পড়লেন, খুকু দুপুরের পর একবারও বাড়িতে আসেনি। পাড়ার মধ্যেও কোনো দুর্ঘটনা ঘটেনি। চতুর্দিকে খোঁজাখুঁজি হলো, খবর নেওয়া হলো বিভিন্ন হাসপাতালে এবং থানায়, কোথাও নেই। খুকু যেন সম্পূর্ণ উবে গিয়েছে। ব্যাপারটা প্রথমে বিশ্বাসই করা যায়নি। দিন দুপুরে একটা জলজ্যান্ত মেয়ে উধাও হয়ে যাবে কি করে? তার গায়ে অত গয়না ছিল বলে প্রথমেই মনে আসে যে কেউ হয়তো তাকে জোর করে ধরে নিয়ে গেছে, কিন্তু তাই বা কি করে হয়?
ইমানদার বাড়ি থেকে খুকুদের বাড়ি মাত্র 20-25খানা বাড়ি পড়ে। পাড়ার মধ্যে দিয়ে সোজা রাস্তা, সেখান থেকে কে তাকে ধরে নিয়ে যাবে? তখন স্বভাবতই মনে আসে কুকুর সোজা তার মায়ের কাছে না গিয়ে অন্য কোথাও গিয়েছিল, চেয়েছিল আর কাউকে তার শাড়ি গয়না পরা চেহারা দেখাতে। কিন্তু কাকে? অবনীকে। কিন্তু আমাদের ফ্ল্যাট বাড়িতেও সে আসেনি। দুপুরবেলা অবনী বা সুবীর কেউ তো বাড়িতে থাকে না। তাহলে কি খুকু নিজের ইচ্ছেই চলে গেছে আরতি বৌদির গয়না নিয়ে? তখন ওর বয়স কতই বা, বড় জোর 18-19। সেই বয়সের একটি মেয়ের এরকম ডাকাতে বুদ্ধি হবে বিশ্বাস করা যায় না। না না, কিছুতেই বিশ্বাস করা যায় না। সেই সময় দেখেছিলাম আরতি বৌদির মুহূর্ত। উনি দিনের পর দিন সান্ত্বনা দিতে যেতেন খুকুর মাকে। তিনি বলতেন, শাড়ি গয়না গেছে যাক মাসিমা, সে এমন কিছু না, শুধু খুকু ফিরে এলেই হয়। খুকুর মায়ের চোখ থেকেও অনবরত জলের ধারা গড়াত। এই দুঃসময় বিধবাকে সাহায্য করবার কেউ ছিল না। দারুণ আঘাত পেয়েছিল অবনী, যেন তার সমস্ত স্বপ্ন তছনছ করে দিয়ে গেছে ওই একটি মেয়ে। অবনীর মুখের চেহারাটাই বদলে গিয়েছিল। সব সময় ফ্যাকাশে একটা ভাব, যেন তার জীবনের আর কোনো উদ্দেশ্যই নেই। ছোট ভাই সুবীর এমনিতে চুপচাপ, সে ব্যাপারে কোনো কথা বলেনি। আরও যেন চুপচাপ হয়ে গেল এবং অল্পদিন পরেই অসুখে পড়ল। খুকুকে ফিরে পাওয়ার আশা যখন সবাই মোটামুটি ছেড়ে দিয়েছে, সেই সময় প্রায় মাস 1.5 পরে খুকুর চিঠি এলো কাশি থেকে। খুকু তার মাকে লিখেছে যে গোবিন্দ নামে একটি ছেলে তাকে বিয়ে করতে চায়। গোবিন্দ যাতে তিলি, সেই জন্য এই বিয়েতে তার মায়ের আপত্তি আছে কিনা। এত কাণ্ডের পর শুধু জাত বিষয়ে মায়ের আপত্তি আছে কিনা, এইটাই যেন বড় ব্যাপার। খুকু আরো লিখেছে যে গোবিন্দ খুব ভালো ছেলে এবং সে বলেছে পরে চাকরি করে আরতি বৌদির গয়নাগুলো সে ফিরিয়ে দেবে। চিঠি পেয়ে খুকুর মা শুধুই কাঁদলেন, আর সবাই রাগে ফুঁসে উঠল। সন্ধ্যা যখন পাওয়া গেছে তখন শাস্তি দিতেই হবে। বয়সের দিক থেকে খুকু তখনও নাবালিকা, সুতরাং পুলিশের সাহায্য নিয়ে তাকে জোর করে ফিরিয়ে আনা যাবে। পাড়ার ছেলেদের কাছ থেকে সন্ধান পাওয়া গেল গোবিন্দ অন্য পাড়ার একজন মাস্তান। খুকুর সঙ্গে সেও যে উধাও হয়ে গেছে ঠিকই, তবে যোগাযোগটা এতদিন বোঝা যায়নি। একমাত্র আরতি বৌদি পুলিশে খবর দেবার বিরতি ছিলেন। তার ধারণা ছিল পুলিশ দিয়ে জোর করে ধরে আনতে গেলে খুকুর জীবনটাই বোধহয় নষ্ট হয়ে যাবে। বিশেষত গয়না চুরির অপবাদ তিনি কিছুতেই খুকুর নামে দিতে চাননি। তিনি সবাইকে বললেন ওইসব গয়না তিনি ইচ্ছে করে খুকুকে দিয়েছিলেন। খুকু যদি গোবিন্দকে বিয়ে করে সুখী হতে পারে তবে তাই হোক, তিনি আশীর্বাদ করবেন। তবু পুলিশে খবর গেল এবং পুলিশ কিছু করবার আগে অবনী ঠিক করলো সে তখনই কাশি চলে যাবে। এখন আবার মুখে চোখের চেহারা তার বদলে গেছে। এখন মুখে একটা দৃঢ় প্রতিজ্ঞা, খুকুকে সে ফিরিয়ে আনবেই। ট্রেন ধরবার জন্য একটা সুটকেস হাতে নিয়ে সন্ধেবেলা অবনী বেরোতে যাচ্ছে, সেই সময় আর একটা অদ্ভুত দৃশ্য দেখা গেল। অসুস্থ অবস্থাতে সুবীর দাদার পেছনে পেছনে দৌড়ে আসছে আর সুটকেসটা কেড়ে নেবার চেষ্টা করছে। পাগলের মতো সে চেঁচিয়ে বলছে, না দাদা, তুমি যাবে না, কিছুতেই যাবে না, ও আমাদের কেউ নয়, ওর জন্য তুমি যাবে না দাদা। অবনী থমকে বলল, তুই চুপ কর, আমি কি করব না করব তুই আমাকে শেখাবি? সুবীর বলল, তোমার লজ্জা করে না দাদা? তুমি একটা নষ্ট মেয়ের জন্য ছুটে যাচ্ছ। অবনী এক চড় মারল তার ভাইকে। চড় খেয়ে সুবীর একটুক্ষণ গুম হয়ে দাঁড়িয়ে রইল। তারপর আবারও ঝাঁপিয়ে পড়ে অবনীর হাত থেকে সুটকেসটা কেড়ে নেবার চেষ্টা করতে লাগলো। না দাদা, তুমি যাবে না, কিছুতেই যাবে না। অবনী একবার ছোট ভাইকে ঠেলে সরিয়ে দিচ্ছে, খানিকটা এগিয়ে যাচ্ছে, আবার সুবীর দৌড়ে গিয়ে তার পথ আটকাচ্ছে। শেষ পর্যন্ত রাস্তার মোড়ে দুই ভাইয়ের তুমুল ঝগড়া হয়ে গেল। আর একটা ট্যাক্সি দেখে তাতে একসময় উঠে বসলো অবনী।
সেই দিনই ভোর রাত্রে আত্মহত্যা করলো সুবীর, ছাদের ঘরে একলা একলা শুয়ে থেকে। কোন যাতনা তার মনে ছিল কেউ জানে না। দাদার সঙ্গে ঝগড়া করবার গ্লানি হয়তো সে সহ্য করতে পারেনি, কিংবা হয়তো গোপনে গোপনে সে খুকুকে দাদার চেয়েও বেশি ভালোবাসত। ফুকুর ওরকম ভাবে চলে যাওয়ায় সেই আঘাত পেয়েছিল বেশি। রাত্রে সে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। ফুকুর জন্য অনেকগুলি মানুষের জীবন বদলে গেছে। সেই খুকুই কিনা এখন সেজে গুজে ফুরফুর করে ঘুরে বেড়াচ্ছে বিমানের মধ্যে, সম্পূর্ণ অনাবিল মুখ। অবনী কাশি থেকে ফিরে এসেছিল 3 দিন পরে। খুকু তার সঙ্গে আসেনি। একদিন একটুক্ষণের জন্য তার কুকুর সঙ্গে দেখা হয়েছিল, আর তারপরই তারা অন্য কোথাও চলে যায়। অবনী যখন ফিরে এলো তখন সে একটি সম্পূর্ণ পরাজিত মানুষ। তার ভাইয়ের মৃত্যু সংবাদ তখনই তাকে কেউ জানাতে সাহস পায়নি। এর অল্পদিন পরে খুকুর মায়েরা চলে যায় আমাদের পাড়া থেকে। অবনীও ফিরে যায় তার দেশের বাড়িতে। এত কাণ্ড করবার পর আরতি বৌদি এবং পাড়ার অন্য 2-1 মহিলা কখনো বা বলে ফেলেছেন, যাই বলো, মেয়েটা কিন্তু এমনিতে বেশ ভালো ছিল, এত সরল মন, অথচ কেন যে এরকম একটা ব্যাপার করলো। লোকের মুখে টুকরো টুকরো ভাবে আমি শুনেছিলাম খুকু ঠিক নিজের ইচ্ছে পালিয়ে যায়নি। আরতি বৌদির বাড়ি থেকে বেরোবার পর কোনো একটি ছেলে তাকে সিনেমা দেখবার প্রস্তাব দেয়। খুকু লুকিয়ে লুকিয়ে পাড়ার ছেলেদের সঙ্গে সিনেমা দেখত। তার বাড়িতে এমন তো কেউ ছিল না যে তাকে সিনেমা দেখাবে। তার দিদি নিজেকে নিয়েই ব্যস্ত থাকতো সবসময়। আসলে অত দামি দামি শাড়ি গয়না পরে মাথা ঘুরে গিয়েছিল কুকুর। মেয়েদের এরকমই হয়। সে চেয়েছিল যতক্ষণ বেশি সম্ভব ওগুলো পরে থাকতে। সে জানতো মাকে দেখাতে গেলেই মা তো বলবে, যা যা এখনই ফেরত দিয়ে আয়। তাই সে চেয়েছিল ওইগুলো পরে কিছুক্ষণ ঘুরে বেড়াবে, রাস্তায় রাস্তায় ঘুরবে। সিনেমাতে যাওয়াও তো সেই জন্যই, লোকে তাকে দেখবে। সিনেমা দেখবার পর হোটেলে খাওয়াবার নাম করে কয়েকটি ছেলে তাকে জোর করে ধরে নিয়ে যায়। মোট 4টি ছেলে। তারপর গয়না বিক্রি করে নানান জায়গা ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত কাশিতে। প্রথম যে ছেলেটি সিনেমা দেখাতে নিয়ে গিয়েছিল তাকে হটিয়ে দিয়ে কুকুর অধিকার নিয়ে নেয় গোবিন্দ। সেই গোবিন্দর সঙ্গেও কুকুর বিয়ে হয়নি শেষ পর্যন্ত। এলাহাবাদের রাস্তায় হঠাৎ সে মারামারি বাঁধিয়ে 2-3টে লোকের মাথা ফাটায় এবং নিজেও আহত হয়। পুলিশ তাকে ধরে চালান করে দেয় সঙ্গে সঙ্গে। খুকু তখন একা ছিল। বছরখানেক পরে খুকুকে নাকি কলকাতাতেও দেখা গেছে আমার, তবে আমি আর দেখিনি। সেখান থেকে খুকু কোথায় গেল তাহার আমি জানি না। আমি ধরেই নিয়েছিলাম খুকু ক্রমশই অন্ধকার জগতে চলে যাবে। ওদিকে যারা একবার যায় তাদের তো আর ফেরবার রাস্তা থাকে না। কিন্তু খুকু আবার একটা পদ্ম ফুলের মতন ফুটে উঠেছে। চাকরি পেয়েছে। চাকরি পেয়েছে যখন নিশ্চয়ই পড়াশুনো করেছে অন্তত কিছুটা। মুখে কিন্তু কোনো রকম পুরনো গ্লানির চিহ্ন নেই। ও কি ফিরে গেছে ওর মায়ের কাছে? আরতি বৌদির সঙ্গে আর কখনো দেখা করেছে কি? কিছুই জানি না আমি। কৌতূহল হচ্ছে খুব, কিন্তু এখন তো ডেকে জিজ্ঞেস করা যায় না। বিমানদার আরতি বৌদি এখন বোম্বেতে থাকেন। অবনী কোথায় আছে খবর রাখি না। আগরতলা এসে গেছে। সিট বেল্ট বেঁধে নেবার সংকেত জ্বলে উঠেছে। খুকু এসে দাঁড়ালো আমার পাশে। আমি ওর সিঁথির দিকে তাকালাম। সিঁদুরের চিহ্ন থাকবার কোনো প্রশ্নই ওঠে না। বিবাহিতা মেয়েরা বোধ হয় এয়ার হোস্টেস হতে পারে না। আমি মৃদু গলায় জিজ্ঞেস করলাম, অবনীকে মনে আছে তোমার? খুকু হাসতে হাসতে বলল, হ্যাঁ, বারে মনে থাকবে না কেন? জানেন তো সুনীলদা, অবনীদা তো বিয়ে করেছেন উনি এক প্রফেসরের মেয়েকে। ইলেকট্রিক্যাল গুডসের ব্যবসা করছেন এখন, বেশ ভালো অবস্থা। তোমার সঙ্গে আর দেখা হয়েছে? হ্যাঁ, 2-1 বার দেখা হয়েছে। ওর বিয়েতে তো নেমন্তন্নও খেতে গিয়েছিলাম।
আমি স্তম্ভিত হয়ে গেলাম। মাঝখানের ঘটনাগুলো তাহলে কি স্বপ্ন? গয়না চুরি, ইলোপমেন্ট, আত্মহত্যা, এতগুলো রোমহর্ষক ঘটনা ঘটে গেছে, অথচ খুকুর মনে তার কোনো দাগই নেই। সে এমন ভাবে কথা বলছে যেন তার সুদিনেই ওর সঙ্গে দেখা হয়েছিল আমার। সব কিছুই এমন স্বাভাবিক। শুধু একবার জিজ্ঞেস করেছিল ওর উপরে আমার রাগ আছে কিনা। অবনীকে অবনীকে সেই সময় দেখে মনে হয়েছিল সে আর জীবনে কখনো উঠে দাঁড়াতে পারবে না। জীবন এরকম ভাবেই বদলে যায়। বেচারা সুবীর, সেই শুধু হেরে গেল। যাবার আগে ফুকু বলে গেল, আপনার সঙ্গে সার্কিট হাউসে দেখা করব কিন্তু সুনীলদা। আগরতলায় আমি 3-4 দিন ছিলাম, তবে এর মধ্যে খুকু আমার সঙ্গে দেখা করতে আসেনি। নিশ্চয়ই সময় পায়নি। সে যে খুবই ব্যস্ত আমি তা বুঝেছিলাম। দূর থেকে তাকে আরো একদিন দেখেছিলাম, সন্ধেবেলা রাজবাড়ির সামনে রাস্তায়, আর সঙ্গে আর 3 জন যুবক। খুকু হাসি মুখে হাত পা নেড়ে তাদের কি যেন বলছে, আর তারা মুগ্ধ হয়ে শুনছে। খুব সাজগোজ করে থাকলেও তার মুখখানা সরল ছেলে মানুষিতে ভরা। আর যুবক 3টির মুখ দেখলে মনে হয় তারা 3জনেই খুকুকে যেন দেবীর মতন পুজো করতে প্রস্তুত। 3জন কেন একসঙ্গে? কোনো একজন পুরুষকে স্থিরভাবে ভালোবাসার ক্ষমতাই বোধহয় নেই খুকুর, কিংবা ও এখনো ভালোবাসতেই শেখেনি। ওর মনটা ঝর্ণার জলেরই মতন, কোনো আবিলতা নেই, কিংবা রাজহংসীর মতন, যে কোনো জলের উপর দিয়ে ভেসে গেলেও ওর পালকের দাগ পড়ে না। আমি দেওঘরে একটা বাগান বাড়ির পুকুরে এইরকম একটা রাজহংসী দেখেছিলাম। পুকুরে অনেকগুলো সাধারণ হাঁসের মধ্যে একটি মাত্র রাজহংসী ছিল। রাজহংসীরা সাধারণত খুব নিষ্ঠুর হয়। অন্য হাঁসগুলো তাদের চারপাশে ঘিরে থাকে, ঠিক যেন স্তুতি করে। আর রাজহংসীটি মাঝে মাঝে তার অহংকারী গ্রীবা তুলে ঠক্কর মারে এক একজনকে। তখন রাগ হয় দেখে, কিন্তু আবার কোনো সময় যখন অন্য সবাইকে ছাড়িয়ে রাজহংসীটি অনেক দূরে চলে যায়, টলটলে জলের মধ্যে তার নিখুঁত শরীর, একটি পালকও ভিজে নয়, তখন মনে হয় ঠিক যেন একটি ছবি কিংবা শিল্প। রাজহংসীটিও যেন দামি শাড়ি এবং গয়না পরে সে যে অহংকারী হয়েছে। সেই রাজহংসীটি ছিল খুকুর মতন, কিংবা খুকুই সেই রাজহংসীর মতন। যুবক 3টির সঙ্গে খুকু যখন কথা বলছিল তখন তার শরীরে খুশির হিল্লোল, যেন ও তাদের দয়া বিলোচ্ছে, অথচ সরল নিষ্পাপ মুখ। একসঙ্গে অনেক ছেলের সঙ্গে মিশে ও নিজে আনন্দ পায়, আর সেই ছেলেরাও প্রত্যেকে অসুখী হয়। এই ছেলে 3টিও মরবে। হঠাৎ খুকুকে দেখে আমার চেকভের ডার্লিং গল্পের নায়িকার কথা মনে পড়ল। সেই মেয়েটিও পুরুষের পর পুরুষ বদলে গেছে, অথচ তার সরলতা কখনো নষ্ট হয়নি। দূর থেকে খুকুকে দেখে আমার মনে হয়েছিল এই মেয়েটির উপর আমার কি রাগ করা উচিত অথবা ঘৃণা, কিন্তু এর কোনোটাই আমার মনে এলো না। আমি আপন মনে একটু হাসলাম।